কারণ আমরা ক্রিয়েট হয়েছি ভগবানের দ্বারা। তো ভগবান আমাদের ক্রিয়েট করেছে কেন? আমাদের দিয়েছে হচ্ছে ফ্রি উইল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সবাই নিজেদের ফ্রি উইল নিয়ে এসেছি পৃথিবীতে। এবং ভগবান নিজেও হস্তক্ষেপ করেন না অনেক ক্ষেত্রে, কি কোনো ক্ষেত্রেই নয়। নিজে হস্তক্ষেপ করে না, গাইড করে দিতে পারে, শিখিয়ে যেতে পারে, ব্লেসিংস দিতে পারে, আশীর্বাদ যে তোমার এটা ভালো হোক। কিন্তু নিজে কখনো হস্তক্ষেপ একজনের কাছ থেকে যে রেসিপিস লিখছিল তাদেরই মধ্যে একজনকে আমি মেসেজ করে জিজ্ঞেস করি কি হয়েছে। বললো যে এই যে ওয়েন্সডে যেদিন আমি বলেছিলাম ওই দিনই রাত্রের বেলা মেডিকেলি আননোন রিজনে তার মৃত্যু হয়। 17 বছর জাস্ট বয়স মেয়েটার, বাচ্চা মেয়ে। মেডিকেলি আননোন রিজন, কেউ রিজন জানেই না, আজ অব্দি কেউ জানে না। আজকে তুমি দেখবে প্রচুর অপ্সরা সাধনার বিধি রয়েছে, বিধান রয়েছে, প্রচুর চ্যানেল রয়েছে, অপ্সরা সাধনা, কর্ণপিশাচিনী সাধনা ভর্তি, ঠিক আছে, এবং নাম উল্লেখ করে করে অনেক বিধিবিধান দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু গুরু ছাড়া এই সাধনা যদি কেউ করতে যায়, সে নিজের পায়ে কুড়ুল মারছে। জগৎ স্পিরিচুয়াল এনার্জি এখানে কাজ করতে সময় নেয়, ঠিক আছে, যে কোনো স্পিরিচুয়াল এনার্জি, তান্ত্রিক শক্তি সময় নেয়। এবার যতখানি কর্মা থাকে, কার্মিক ব্যাগেজ থাকে, যেটা বললাম, ততখানি টাইম পিরিয়ডটা লাগে জিনিসগুলো মানে ফলীভূত হতে। ওই কর্মার টাইম পিরিয়ড থাকে একটা। এই টাইম পিরিয়ড যতদিন না পূরণ হচ্ছে ততদিন এই অ্যাটাচমেন্ট যাবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় 18 বছর রিলেশনশিপ, 8 বছর রিলেশনশিপ, কি আরো বেশি, ঠিক আছে, কিন্তু হঠাৎ কোনো না কোনো কারণে ভেঙে গেল। পাস্ট লাইফে কোনো ব্যাড কার্মা রয়েছে, তাহলে কি হবে? পরস্পরের প্রতি যে ফিলিংটা, লাভ এনার্জি, ওটা ব্লক হয়ে যায়, একটা নেগেটিভ দেওয়াল দাঁড়িয়ে যায় মাঝখানে। সেক্ষেত্রে কি হবে? ওই ফিলিংসটা আসবে না রিয়েল পার্টনারের প্রতি, ঠিক আছে। ম্যাক্সিমামটাই দেখা যায় হচ্ছে কার্মিক রিলেশনশিপ। ওই জন্য কার্মিকের ক্ষেত্রে কি হয়, অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্টটা প্রচণ্ড পরিমাণে থাকে কার্মিক পার্টনারের সাথে। ওই জন্য ছেড়ে আসতে প্রায় মানে ভীষণ কষ্ট হয়, মানে চামড়া ছিঁড়ে আসার মতো কষ্ট। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। থাম্বনেল দেখেছেন তাই না? কর্ণ পিশাচিনী, অপ্সরা, পিএলআর, বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক, এবং লাস্টে আছে মেডিটেশন। আমরা শুরুটা যেভাবে করেছি শেষটা কিন্তু অন্যরকম গেছে, সত্যি অদ্ভুত। এবং শুভ্রজিৎ দা প্রতিবারই এসে আমাদেরকে নতুন নতুন চমক দিচ্ছে, এবং আপনাদেরকেও সেরকম ঘটনা বা সেরকম বিষয়, দেখুন ঘটনা যে খুব লেন্দি হয় বা ভৌতিক ঘটনা যে অনেক লম্বা করতে হবে সেটা কিন্তু কোনো ম্যাটার না। তার মধ্যে একটা মোটিভ থাকতে হবে, তার মধ্যে একটা বিশ্লেষণ থাকতে হবে, যাতে আমি বুঝতে পারি আমার বাড়িতে কি হচ্ছে, আমার সঙ্গে কে কে আছে এবং কিভাবে আছে। যাই হোক, অনেক কথা বাড়াবো না, ডাইরেক্ট পডকাস্টে যাবো। কিন্তু আপনারা জানেন এই নাম্বারটা কী জন্য কাজে লাগে, সারা বিশ্বের বাঙালির জন্য, যাতে এখানে এসে কিছু কথা বলতে পারে এবং ভালো ভালো কথা যাতে সারা বিশ্বের বাঙালির কাছে পৌঁছেও দিতে পারি। যে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাই বা কোনো প্রমোশনাল কাজ, যাতে আপনি চাইছেন আপনার বিজনেস আমাদের সাথে করে কথা বলে যদি এগোতে পারে, আর ডাইরেক্ট শুভজিৎদার কাছে। কেমন আছো দাদা? একদম ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে দাদা। আর একটা হচ্ছে যে আজকে যে থাম্বনেলে দিচ্ছি কর্ণ পিশাচিনী, ঠিক আছে, এর মধ্যে তো অনেক রকম বিষয় নিয়ে কথা বলেছি আমরা। প্রথমে কি শুনবো তাহলে বলো? দর্শকের প্রথমেই কি কর্ণ পিশাচিনী পাবে না অন্য কিছু, একটা মজাদার কিছু পাবে? প্রথমে বলি যে আজকাল যেটা এখন খুব দেখা যাচ্ছে এবং প্রচুর ফোন আসছে, যে ওয়াইফ দেখা যাচ্ছে যে অন্য পুরুষের দিকে আকৃষ্ট, বা অন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করে বা বশীকরণ করে তাকে ইনফ্লুয়েন্স করে তার দিকে টেনে নেওয়া, অ্যাট্রাক্ট করে নেওয়া, ঠিক আছে। এই ধরনেরই একটি ঘটনা আমি বলতে চাইছি সবার আগে। মানে এটা তো একটা বলতে গেলে পরকীয়ার একটা গন্ধ। হ্যাঁ, তো অন্য রাজ্যেরই একটি মহিলা কন্ট্যাক্ট করেন আমার এক স্টুডেন্টের থ্রুতে আমাকে। তো ওনার বক্তব্য হচ্ছে উনি খুব বাজেভাবে ওনার অফিসের যে এক্স বস ছিলেন তার সাথে জড়িয়ে গেছিলেন। আর পরিস্থিতি এমনই ছিল যে সেই লোকটি ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে সমস্ত খারাপ খারাপ প্রয়োগ করছিল ওনাকে শুধু পাওয়ার জন্য। তো ব্যাপারটা এমন চলে গেছিল, ওই মহিলাটি বিবাহিত, কিন্তু ওই ওনার এক্স বসটিকে বলতে পারছিল না। সেটা বললে পরে গিয়ে ঠিক কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে দুজনের মধ্যে সেপারেশন করে দিত। এই ভয়তে
উনি কোনোদিন বলতে পারেনি এটা এখন অবধি। ঠিক আছে? তো উনি ওই ভয়ে, ভয়ে আমাকে সেইভাবেই বলল যে, "আমি এটা বলতে পারব না হাসব্যান্ডকে।" তো সেইভাবে জিনিসটা করতে হবে যাতে আমার হাসব্যান্ডের কাছে সে পৌঁছাতে না পারে কোনোদিন। এইভাবে থার্ড পার্টি রিমুভাল এর মাধ্যমে ওটা করিয়ে দিই, যাতে করে দেওয়া হয়। তো চেকিং এর মাধ্যমে দেখলাম যে ওই লোকটির ওনার পাস্ট লাইফের কর্মার সাথে তো কানেক্টেড ছিলই। এগুলো মেইনলি দেখা যায় আকাশিক রিডিং এর মাধ্যমে যে পাস্ট লাইফের অনেক কানেকশন থাকে। ঠিক আছে? অনেক কার্মিক কানেকশন থাকে যার ফলে এই লাইফে এই ট্রায়াঙ্গেল শেপটা তৈরি হয়। ৩ জন ব্যক্তির মধ্যে এই জিনিসটা তৈরি হয়। যার ফলে এই পরকীয়া। ঠিক আছে? ম্যাক্সিমামটাই দেখা যায় হচ্ছে কার্মিক রিলেশনশিপ। হুম? ওই জন্য কার্মিকের ক্ষেত্রে কি হয়? অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্টটা প্রচণ্ড পরিমাণে হয়, থাকে কার্মিক পার্টনারের সাথে। ওই জন্য ছেড়ে আসতে প্রায় মানে ভীষণ কষ্ট হয়। মানে চামড়া ছিঁড়ে আসার মতো কষ্ট। এক্স্যাক্টলি এটাই হয়। ঠিক আছে? রিয়েল পার্টনারের ক্ষেত্রে কিন্তু এতটা অ্যাটাচমেন্ট ফিল হয় না। কিন্তু প্রথম দিকে তো রিয়েল পার্টনারের প্রতি একটা টান থাকে, হ্যাঁ, তো শেষ ধরো হয়ে যায় কেন? এটাই হচ্ছে কর্মা। পাস্ট লাইফের কর্মের ফল। ঠিক আছে? শেষ হয়ে যায় না। জিনিসটা কি হয়? ধরো কোনো হার্ট চক্রা তো? হুম। হার্ট চক্রা লাভ ফিলিংস তো থাকে। হুম। পাস্ট লাইফে কোনো ব্যাড কর্মা রয়েছে। হুম। তাহলে কি হবে? পরস্পরের প্রতি যে ফিলিংটা, লাভ এনার্জি, ওটা ব্লক হয়ে যায়। একটা নেগেটিভ দেওয়াল দাঁড়িয়ে যায় মাঝখানে। তো সেক্ষেত্রে কি হবে? ওই ফিলিংসটা আসবে না রিয়েল পার্টনারের প্রতি। কার্মিক পার্টনারের ক্ষেত্রে কি হয়? কেন হয় এটা? পূর্বজন্মে সেই ধরনেরই কোনো কর্মা করা আছে। ঠিক আছে? আর এনাদের ক্ষেত্রে হচ্ছে এই মহিলাটি, এই যে এখন যে ওনার হাসব্যান্ড রিয়েল পার্টনার ওনাকে ডিচ করেছিল এনার জন্য, যার কথা বললাম এক্স বস। তো এই যে খারাপ কর্মাটা সে করেছিল পাস্ট লাইফে কোনো এক সময়, এইটা ফিডব্যাকটা যে এসছে ওনার মধ্যে, সেটার জন্যই অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে। ওই কর্মার টাইম পিরিয়ড থাকে একটা। এই টাইম পিরিয়ড যতদিন না পূরণ হচ্ছে ততদিন এই অ্যাটাচমেন্ট যাবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় 18 বছর রিলেশনশিপ, 8 বছর রিলেশনশিপ, কি আরো বেশি। ঠিক আছে? কিন্তু হঠাৎ কোনো না কোনো কারণে ভেঙে গেল। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। এই পরকীয়ার মাধ্যমে বা অন্য কোনো রিজনে। হুম, হুম। ঠিক আছে? তো সে তখন বলে যে এটা কার্মিক কি করে হতে পারে? এত বছর ধরে রিলেশনশিপ। কিন্তু কার্মিক হয়। এত বছরের রিলেশনশিপের ক্ষেত্রেও কার্মিক হতে পারে। ঠিক আছে? তো এই কাজটা করা খুবই একটু ডিফিকাল্ট ছিল। ঠিক আছে? কারণ হচ্ছে এই মহিলা এত ভীতু যে ওই লোকটা একটু ফোন করে ডাকলেই চলে যেত তার কাছে। যেখানে ডাকতো, হোটেলে, কোনো গেস্ট হাউসে বা অন্য কোনো জায়গায়। কেন যেত? একটাই ওনার ভয়, হাসব্যান্ড মানে যাতে না জানতে পারে। তো ওনাকে অনেক বারণ করা হয়েছিল যে ফার্দার আর মিট করবে না। না হলে কিন্তু কাজটা ডিলে হবে। ঠিক আছে? তো অলমোস্ট 1 ইয়ার টাইম লেগেছিল। 1 ইয়ার জিনিসটাকে সলভ করতে। ঠিক আছে? এবং একদিন ভুলবশত উনি ডেকেছিলেন। এত উগ্র মেজাজ দেখিয়েছিলেন ওই এক্স বস, ওনার সাথে উনি ভয়েতে মিট করতে বাধ্য হয়। ঠিক আছে? তো যাই হোক, সেটার জন্য ক্ষমা-টমা চেয়েছিল আমার কাছে, যে বলেছিলেন, বারণ করেছিলেন, আমি শুনিনি। তো আমি বলছি, তুমি যত এটা ওনাকে প্রশ্রয় দেবে তত উনি তোমার মাইন্ডে হাবি হবে। তত ইনফ্লুয়েন্স করতে পারবে আরো বেশি। সেক্ষেত্রে তোমাকে তো ডিসটেন্স ক্রিয়েট করতেই হবে। নাহলে তো জিনিসটা আমি এগোতে পারবো না। আমার লস হচ্ছে, সেটা টাইম লস হুম, হচ্ছে হুম, আমার। হুম। ঠিক আছে? তো এবং ওনার নিজের হাসব্যান্ডের সাথেও রিলেশন খুব একটা ভালো ছিল না। ওনারা কিন্তু রিয়েল পার্টনার ছিল, হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ঠিক আছে? তো 1 ইয়ার পরে আমি চেকিং করে বললাম, এই সময়ের মধ্যে তোমাদের দুজনের মধ্যে একটা ঝামেলা লাগে, এক্স বস আর ওনার মধ্যে। ডিসেম্বরের মাস ছিল ওটা। তো বিশাল বড় ঝামেলা হয় দুজনের মধ্যে।
ঠিক আছে, আর উনি ভীষণই মিসবিহেভ করেন ওই মহিলার সাথে, কান্নাকাটি করে। আমি বললাম দি এন্ড করো এখানে, এটাই টাইম, দি এন্ড ইট। আর এখন হবে করলে, এনার্জিসও তাই বলছিল। উনি মিট করতে গেলেন, গিয়ে বসে আমি কিছু জিনিস এনার্জি পাঠিয়ে দিয়েছিলাম ওনার সাথে, যাতে ওনার ভয়টা কাটে এবং সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। ঠিক আছে, তো ওই দিন উনি ওনার মানে 3-4 ফিট কাছেও আসতে পারেনি। উনি বসে আছেন ওই প্রান্তে, আরেক বিছানায়, ওরা সোফায়, এই ডিস্টেন্স ছিল। ঠিক আছে, কথা হচ্ছিল দুজনের মধ্যে, তো উনি স্ট্রেট কাট না করে দিয়েছে আর রিলেশন রাখবে না, যাই হয়ে যাক না কেন, আর কোনো কন্ট্যাক্ট থাকবে না বলে বেরিয়ে আসেন উনি। ওই যে বেরিয়ে এসেছে, আজ অব্দি কন্ট্যাক্ট নেই দুজনের। ঠিক আছে, এবার ওনার আর ওনার হাজব্যান্ডের ব্যাপারটা বলি, যে কেন দুজনের মধ্যে রিলেশন ঠিক নেই। হুম ওনাদের যখন আমি আকাশিকে চেক করি যে সোর্সটা কী, দুজনের কোথা থেকে আসছে, তো একটা ডাইমেনশন দেখি যে এই ডাইমেনশন থেকে দুজনের আসছে। ঠিক আছে, তো ওনাদের স্টার্টিং থেকেই দুজনের মধ্যে ঝামেলা। ওনারা যে ডাইমেনশন থেকে এসেছে পৃথিবীতে, ওই ডাইমেনশনেও কোনো প্রবলেম হয়েছিল দুজনের মধ্যে। ঠিক আছে, রাগারাগি, এবং একজনের কার্স খেয়েছিল দেখলাম। ঠিক আছে, সেইটা ওনারা মানে বহন করে এসছে পৃথিবীতে। যতবার ওনারা জন্মেছেন হাজব্যান্ড ওয়াইফ হয়েই এসছে, কিন্তু রিলেশনশিপটা কখনো ভালো ছিল না। এবং আজকের ডেটেও ওনারা আছেন একসাথে, ঠিক কথা, ওটা উনি তো রিমুভ হয়ে গেলেন, ওনার লাইফ থেকে সরে গেছে, এখন অব্দি নো কন্ট্যাক্ট। কিন্তু দুজনের রিলেশনশিপ এখনো খুব একটা সেই লেভেলের ভালো নয়। এটা হতে পারে উনি আমাকে বলতে পারে যে এটা পরবর্তীকালে হিলিং করে দিতে, সেটা হুম হুম ওনার চয়েস, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাড কার্মা থাকলে রিয়েল পার্টনারের মধ্যেও প্রবলেম আসতে পারে, এবং সেটা এক জন্মের নয়, জন্ম জন্মান্তর হয়। হুম। এটা হচ্ছে ব্যাপার। এবার ধরো দাদা, সেম জিনিসটা যদি ছেলেদের দ্বারা হয়, তাহলে মানুষ যখন তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা যারা দিদিরা যারা কন্ট্যাক্ট করবে, তাদের কি এভাবে হেল্প করা যেতে পারে সেম প্রসেসের দ্বারা বা সেম কাজের ইয়ে হিসাবে? সবার আগে দেখে নিতে হবে কার্মাটা কি আছে। ওকে। ঠিক আছে, এবং কতদিন আগেকার কার্মা, হুম হুম এবং হুম। ঠিক কারণ এক্সাক্ট এক কানেকশন। বছরটা অনেকের কাছে অসহ্যকর হবে। হ্যাঁ, কারণ দেখো এটা হচ্ছে নিজের কার্মার উপর ডিপেন্ড করে যে কতখানি কার্মিক ব্যাগেজ রয়েছে পিছনে, মানে ব্যাকগ্রাউন্ডে কতখানি কার্মিক পাহাড় জমে রয়েছে, সেটার উপরে ডিপেন্ড করে কারো হুম কতটা টাইম হুম লাগবে হুম পুরো এফেক্টগুলো কাটতে। এনার্জির কাটিং করতে বেশি সময় লাগবে না, 5 মিনিট 20 মিনিট কেটে যাবে। কিন্তু এই যে কার্মিক ব্যাগেজটা, এফেক্টগুলো, সেগুলো তো একদিনে জমেনি। সেটাও তো ভাবতে হবে যে একদিনে জমছে না, প্রবলেমটা ঢুকছে জন্মান্তর ধরে, সেটা বেরোতে তো টাইম লাগবেই একটু। এটা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রেও তাই। সবাই বলবে একদিনে পুরো ইউটার্ন হয়ে যাবে, বা হুম। একদিনে পুরো রিকভারি হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, খুলে যাবে আগের মতো ওরকম সব কিছু। ম্যাজিক তো ব্যাপারটা হয় না। না। যেই বলবে একদিন কয়েক ঘন্টা হয় না এটা। হয় না এটা। চলছে খারাপটা কয়েক বছর ধরে, হঠাৎ করে তাই, মানে একদিনে কয়েক ঘন্টার মধ্যে কাজ করে হবে না, সম্ভব না। কারণ এটা হচ্ছে স্থূল জগৎ। ঠিক হুম আছে, এটা হুম স্থূল জগৎ, এটা হচ্ছে সূক্ষ্ম জগৎ নয়। সূক্ষ্ম জগতে হলে পসিবল, হুম ঠিক আছে, কিন্তু হুম যেহেতু স্থূল জগৎ, স্পিরিচুয়াল এনার্জি এখানে কাজ করতে হুম সময় নেয়। হুম ঠিক আছে, যে কোনো হুম। স্পিরিচুয়াল এনার্জি, তান্ত্রিক শক্তি সময় নেয়। এবার যতখানি কর্মা থাকে, কার্মিক ব্যাগেজ থাকে, যেটা বললাম, ততখানি টাইম পিরিয়ডটা লাগে জিনিসগুলো মানে ফলীভূত হতে। বাহ! তা তোমার কি মনে হয় যে তুমি যে ধরনের কাজ করছো বা যে ধরনের হিলিং কাজ করো তুমি, সেখানে কোনো রকমভাবে কোনো পিশাচের তুমি হেল্প নাও কিনা? মানে হেল্প কি নাও? মানে এটা আমার প্রশ্ন ব্যক্তিগতভাবে। এখন বলি, পিশাচ বা প্রেত, যোনি যেগুলো আছে, এগুলো তো একটা যোনির হুম প্রাণী বলছি। ঠিক হুম আছে, অনেকে কমেন্ট করতে পারে যে ভূত প্রেতকেও প্রাণী বলছে, এ কি বাজে বাজে কথা বলছে। হুম কিন্তু প্রাণী এই কারণে বলছি যে এই যোনিগুলো একটা যোনি। যেমন আমাদের এটা কি মানুষ্য যোনি, স্থূল জগৎ, ওটাও একটা জগৎ, ওটা হচ্ছে সূক্ষ্ম জগৎ। ডাইমেনশন, হাই ডাইমেনশন, লো ডাইমেনশন, এরকম ব্যাপার আছে। আর পিশাচ আর প্রেত হচ্ছে লোয়ার ডাইমেনশনাল বিংস। এই যে বিংস কথাটা বলছি, ইংলিশে বিংস কথাটার অর্থ হচ্ছে প্রাণী। ঠিক আছে, ওরা ওদের মতো নিঃশ্বাস নিচ্ছে, আমরা আমাদের মতো নিঃশ্বাস নিচ্ছি। ওদেরও মাইন্ড আছে। ওদের যদি মাইন্ড না থাকতো, হুম তাহলে তান্ত্রিকটা ধরে ওদের কাজ করাতো কেন? ওয়াই? যাদের মাইন্ড নেই তারা সংকল্প করতে পারবে না, যাদের মাইন্ড আছে তারা প্রাণী।
ওরাও প্রাণী। বুঝতে পেরেছি এবার। মানে ওদেরও ঠিক আছে, একটা প্রাণ আছে। অবশ্যই। এবং এগুলো লোয়ার ডাইমেনশনাল বিংস, অনেক আহ, প্রেত পিশাচ যোনি, প্রেত যোনি, এগুলো একটু লোয়ার ডাইমেনশন হয়। এগুলো কর্মদোষে এই ডাইমেনশনে জন্ম নেয়, সোল, আত্মা। ঠিক আছে, এবার তার যখন এই ডাইমেনশনে কর্মটা মানে ভোগান্তিটা শেষ হয়ে গেল, তো সে তারপর বেরিয়ে হায়ার ডাইমেনশনে চলে যায়। চলে কোনো মানুষ জন্ম হতে পারে, বা কোনো আরো উচ্চস্তর যোনিতে যেতে পারে। বাহ! আপ্সরা, যেমন আপ্সরা অনেক হাই লেভেলের যোনি ওটা। হুম, হুম। ঠিক আছে, বা এই ধরনের ইয়াক্ষিনী যোনিতে চলে গেল, বা শিব যোনিতে চলে গেল। এটা কর্মার উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ। তো এই বিষয়ে কোনো ঘটনা কি আমরা পাবো আজকে? আহ, আপ্সরা নিয়ে একটা ঘটনা বলতে পারি, এবং এটা একটা মেসেজও বলতে পারা যাবে মানুষের কাছে, যে এই ধরনের সাধনাগুলো না ইউটিউব দেখে তো একেবারে করা উচিত নয়। ইউটিউবে দেখা যাবে, আজকে তুমি দেখবে প্রচুর অপ্সরা সাধনার বিধি রয়েছে, বিধান রয়েছে, প্রচুর চ্যানেল রয়েছে, অপ্সরা সাধনা, কর্ণপিশাচিনী সাধনা ভর্তি। ঠিক আছে, এবং নাম উল্লেখ করে করে অনেক বিধিবিধান দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু গুরু ছাড়া এই সাধনা যদি কেউ করতে যায়, সে নিজের পায়ে কুড়ুল মারছে। ঠিক আছে, এইরকমই একটি ছেলে এসেছিল, যে এই ধরনের সাধনা, প্রথম কথা, তার গুরু ছিল না সেটা নয়, ছিল, গুরুটা ঠিক পায়নি। ঠিক আছে, সে ঠিক মতো গাইড করতে পারেনি। সেই কারণে প্রেত সাধনা থেকে শুরু করে অপ্সরা সাধনা সব রকমই সে করেছিল। কিন্তু যখন আসে, সে মানে আধমরার মতো হয়ে গেছিল। তার সমস্ত শরীর থেকে লাইফ ফোর্স যেটাকে বলি আমরা, ঠিক আছে, সব মানে অটোমেটিক অনবরত লিকেজ হয়ে যাচ্ছিল, স্ট্যামিনা বলে কিছু ছিল না, জোর পেত না গায়ে, এবং তার ফেস বেঁকে গেছিল। ঠিক আছে, ফেস বেঁকে গেছিল, এবং কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। হুম, এই ধরনের রাত্রিবেলা ফিল করতো যে তার শরীরকে কেউ ইউজ করছে, হুম, অন্য কেউ। ঠিক আছে, এটা কিন্তু এই ধরনের সাধনাগুলোতে দেখা যায়, খুব কমন এটা। কারণ তাদের তো ভোগের দরকার, হুম, হুম। তারা কিছু খেতে চাইবেই। ঠিক আছে, তারা এমনি এমনি তোমার হয়ে কাজ করবে না, তারা তোমার গোলাম নয়, তারাও প্রাণী, তাদের একটা মানে সত্তা আছে। ঠিক আছে, তো যখনই তারা তাদের উপযুক্ত ভোগ না পায়, তখন তারা তোমাকে ইউজ করতে শুরু করে দেবে। তখন সেটা পজিটিভ দিকে হয়ে যাবে নেগেটিভ। তো ওই ছেলেটির সাথে সেম একই জিনিস ঘটেছিল। সে তো মানে সঠিক বিধিবিধানটা জানতো না, ইউটিউব দেখে সাধনা করতে স্টার্ট করেছিল। তো সেই কারণে অলমোস্ট পুরোপুরি সে, সেই এন্টিটিটা, অপ্সরা, একটা অপ্সরা সাধনা করেছিল, তার পুরো গ্রিপে চলে যাচ্ছিল ধীরে ধীরে। এরা কি করে, যখন এরকম কোনো ব্যক্তি তাদের পুরোপুরি গোলাম বলতে পারো এক প্রকার, আন্ডারে চলে যায়, তো মৃত্যুর পরে তাদের সোলগুলোকে নিয়ে তারা কাজ করায়। ঠিক আছে, তাদের বশ করে নেয় বা তাদের গোলাম করে নেয়, তাদের স্লেভ হয়ে যায় পুরো একদম, তারা কাজ করাতে শুরু করে। তো কি করতে হয়, তাদেরকে বের করে আনার জন্যে প্রথম কথা, অপসরাটি যতখানি পাওয়ারফুল, তার থেকেও বেশি শক্তিশালী এনার্জি ইউজ করতে লাগে তাকে সেই পরিস্থিতি থেকে বার করবার জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার সাধনাটা চেক করা হয়, যে সে কি লেভেলে গিয়ে সাধনাটা করেছিল, কি পাওয়ার ইউজ করেছিল, কোন বিধিবিধান মন্ত্রে ইউজ করেছিল, সেগুলো সব জানা হয়। কোথাকার ঘটনা তো এটা দাদা? এটা এটা একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেরই ঘটনা বলতে পারে, দিল্লি। ঠিক আছে, তো উনি অনেক জায়গায় ঘুরেছে এটা নিয়ে, বড় বড় জায়গা, আমি নাম আর বলছি না। ঠিক আছে, বড় বড় জায়গায় ঘুরে সেই মতো রেজাল্ট পাইনি। আর তিনি বুঝতে পেরেছিলেন যে এটা আমার ভুলের জন্য এটা হয়েছে? হ্যাঁ, স্বীকার করেছে, এটা স্বীকার করেছিল, নো ভাবছিল ডাউট। আপ্সরা ভালো ভাষা, মানে আপ্সরা শুনলে মনে হচ্ছে একটু পজিটিভ ব্যাপার। পজিটিভ এনার্জি, এবং এটা যে ঠিক মতো সাধনা করে না, হুম। তার লাইফটা স্বর্গের মতো হয়ে থাকে, ঠিক মতো করলে। আর যদি ভুল হয়, তাহলে তার লাইফ নরক হয়ে যাবে। কারণ বলছি, ধরো তুমি একটা মান্ত্রা চ্যান্টিং করছো অপ্সরার কোনো, এবং তুমি এমন বিধিবিধান ইউজ করলে যে তার বদলে কোনো প্রেত চলে এলো তার জায়গায়, হুম,
তার রূপ নিয়ে চলে এলো, কি কোনো আরো ভয়ঙ্কর কিছু এন্ট্রি চলে এলো তার রূপ নিয়ে, তখন তো তুমি বিপদে পড়ে যাবে। তুমি দেখছো যে সুন্দর সুন্দরী অপ্সরার মতো দেখতে, কিন্তু ওটা কি আসলে তুমি তো বুঝতে পারছো না, তোমার তো সেই দৃষ্টিটা নেই, তোমার সেই জ্ঞানটা নেই। এটার জন্য কি দরকার? একটা গুরু দরকার, সেই লেভেলের একটা সঠিক গুরু দরকার, সে তো তোমাকে মার্গদর্শন করবে। ওর সাথে একদম এক্স্যাক্টলি এই জিনিসটা ঘটেছিল। অপ্সরার নামে চলে এসেছিল একটি পিশাচিনী, যে তার লাইফ ফোর্স সাক আউট করে নিচ্ছিল তার শরীর থেকে। পিশাচে নিয়ে এসেছিল? অপ্সরার রূপ নিয়ে ওকে। চলে এসেছিল। এটা কি সেটাই ভাবছি যেটা, এটা কি কর্ণ যেটা পিশাচিনী? ভাবছো তুমি ওটাই। কর্ণ পিশাচিনী? একদম। দাদা একবার আমার তার এখানে কানে, শুনেছি কিন্তু কর্ণ পিশাচিনী চলে এলে সে হুম, কিন্তু আর বাঁচে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আর ওর সাথে এটাই হচ্ছিল লাইফ ফোর্স। এরা কি পিশাচিনী মানে কি, পজিটিভ জিনিসগুলো সাক করে নেবে, টেনে নেবে তোমার হুম থেকে। হুম হুম এটা হচ্ছে পিশাচিনী, ঠিক আছে? হুম। ওর শরীর থেকে, ওর লাইফ থেকে সমস্ত পজিটিভ এনার্জি সাক আউট করে নিচ্ছিল এই জিনিসটা। এবং বলছে কানে বক্স বাজছে সবসময়। ওনার ভাষায় বলছি, কানে সবসময় বুম বুম করে বক্স বাজছে। এবার ওটা শুনেই আমার স্ট্রাইক করেছে যে অপ্সরা সাধনা করে বক্স বাজছে, আমি এটা কি? তখন চেকিং করে দেখা যায় ইটস আ কারনা পিসাচি। এখন কেমন আছে? ওটাকে রিমুভ করা হয়, টেনে তার থেকে বার করা হয়, পুরো ডিটাচ করা হয় জিনিসটাকে। তারপরে একটা শুদ্ধ মন্ত্র দেওয়া হয় শিবের, এবং বলি যে কোনো সদ্গুরুর আন্ডারে তুমি দীক্ষা নাও, আরও তাড়াতাড়ি রিকভার করবে। স্পিরিচুয়াল কোনো এইসব ডাইমেনশনাল মানে এন্টিটি সাধক এরকম গুরু নয়, স্পিরিচুয়াল, ঠিক আছে, যেরকম গুরু দীক্ষা হয়। তো এইসব যে প্রসেসগুলো করবার পরে অলমোস্ট 3-3.5 মাস লাগে টোটাল রিকভারিতে, ঠিক আছে? আর এখন সে ওইদিকে যায়ও না, ওইসব সাধনা পুরো ছেড়ে দিয়েছে, একদম নর্মাল একটা মানুষ, সুস্থ। দাদা তুমি কয়েকটা পডকাস্টে তুমি বলে তুমি কয়েকটা প্রেডিকশন করো না, তার মধ্যে আছে মৃত্যু। ঠিক। এটার কারণটা কি, করো না কেন? এর পেছনে একটা স্টোরি আছে, হুম ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স বলতে পারো। তো অনেক 8-9 বছর আগে বলতে পারো, ঠিক আছে, আমার একটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে ফরেনারদের সাথে আমার একটা সাইকিক গ্রুপ ছিল, ঠিক আছে? তো সেখানে প্রচুর সাইকিকরা আমরা একসাথে একটি গ্রুপের মধ্যে ছিলাম, এবং আমি গাইড করতাম ওদের, ঠিক আছে, অনেক কিছু শেখাতাম, মেডিটেশন বলো, অনেকভাবে স্পিরিচুয়াল গাইডেন্স দিতাম। তো সেখানে একটি মহিলা ছিল, তার মেয়ে, নামটা বলছি না, ফরেনার আমেরিকান ছিল, ফরেনার। ওনার মেয়েকে পাঠায় যে তুমি এনার গাইডেন্সের আন্ডারে থাকো, তুমি শিখতে পারবে, অনেক কিছু শিখতে পাঠিয়েছিল, ঠিক আছে, স্পিরিচুয়াল সম্বন্ধে, মেডিটেশন, এগুলো। তো ভালো ছিল, এটা খারাপ ছিল না। কিন্তু একদিন কথায় কথায় গ্রুপের মধ্যে একটা ডিসকাশন চলছে আমাদের, ঠিক আছে, একটা স্পিরিচুয়াল নিয়ে আলোচনা হচ্ছে। ও প্রত্যেক কথা মানে কাটছিল, কারণ ও একটু মানে স্কেপটিক টাইপের ছিল আর কি, মানে মানতো না অনেক কিছুই। হুম। তো আমি বলছিলাম তুমি এগুলো নিয়ে আর কি করো না, বা এরকম করো না, এগুলো তো স্পিরিচুয়াল জিনিস, তো বাজে এফেক্ট হতে পারে, ঠিক আছে? তো আমি ভালোভাবেই বলছিলাম, হ্যাঁ। আর হঠাৎ এটা করতে করতে লক্ষ্য করি আমি যে নেক্সট উইক, ওদিন ছিল ওয়েডনেসডে, তার পরের ওয়েডনেসডে ওর লাইফে একটা ঘটনা আসছে, যেটা কিন্তু মানে খুবই সাংঘাতিক, ওর জন্য খুব সাংঘাতিক। আর সেটা একদম ওর জন্য একদম লাইফ থ্রেটনিং একটা জিনিস আসছে। তো ওকে ওটা বলি, এবং গাইডেন্স নিয়েছিলাম যে কী করতে হবে সাবধান থাকার জন্য ওকে, সেই গাইডেন্সটাও দিই ওকে। পরের ওয়েডনেসডে গেল, ক্রস হয়ে গেল, ওকে বলেছিলাম কিছু একটা করতে, ঠিক আছে, পরে জানতে পারি ও ওটা করেনি, ঠিক আছে? তো ওই বুধবারটা গেল, কেটে গেল, 10-15 দিন ক্রস করেছে, এবং ওর কোনো নিউজ বা কোনো মেসেজ পাচ্ছিলাম না আমি। তো ওর প্রোফাইলটা আমি ঢুকি, ঢুকে ওর ওয়ালে দেখছি তখন সবাই মিলে লিখছে রেস্ট ইন পিস, রেস্ট ইন পিস। সেটা দেখে রীতিমতো আমি শক হয়ে যাই, এত খারাপ লাগতে স্টার্ট করে দেয় আমার, যে আমি তো ভেবেছিলাম যে আমি সাইকিজম ছেড়েই দেবো। জানতে পারি অন্য একজনের কাছ থেকে যে রেস্ট ইন পিস লিখছিল, তাদেরই মধ্যে একজনকে আমি মেসেজ করে জিজ্ঞেস করি কি হয়েছে,
বললো যে এই যে ওয়েনসডে যেদিন আমি বলেছিলাম ওই দিনই রাত্রের বেলা মেডিকেলি আননোন রিজনে তার মৃত্যু হয়। 17 বছরের জাস্ট বয়স মেয়েটার, বাচ্চা মেয়ে। মেডিকেলি আননোন রিজন, কেউ রিজন জানেই না, আজ অব্দি কেউ জানে না। এবং আমি যে ওটা বলেছিলাম ওকে যে নেক্সট ওয়েনসডে তোমার লাইফে একটা এই ধরনের কিছু আসছে, ওটা গ্রুপে যারা ছিল সবাই দেখেছিল এবং অনেকে ভয়েতে ব্লক টক করে আমাকে সরে গেছে আমার থেকে। তো তারপর থেকে আমি এটা ডেথ প্রেডিকশনটা করাই বন্ধ করে দিই। বাপরে! মানে এটা তুমি প্রেডিকশন করতে গিয়ে তো এটা তো ভয়ের কিছু ছিল না, তুমি প্রেডিকশনটা করেছিলে। এটা একটা খারাপ লাগা, জাস্ট একটা খারাপ লাগা বলতে পারো, একটা ট্র্যাজিক ইনসিডেন্ট। হুম। দাদা আমরা তো পিশাচিনী নিয়ে কথা বললাম, তারপর আপ্সরা নিয়ে কথা বললাম। মানে আপ্সরা কোত্থেকেই খণ্ড পিশাচিনী চলে এসেছিলেন, এবং তোমার মৃত্যু প্রেডিকশন কেন দাও না কথা বললাম। একটা টপিক হচ্ছে যেটা তুমি আগেও বলেছো, বশীকরণ। এটা সবাই চায় যেন সবাইকে একটা বশীকরণের মধ্যে রাখতে। সে নিজের স্ত্রী হোক, স্বামী হোক, ভাই হোক, বোন হোক, পাশের বাড়ির কেউ হোক, বা যাকে তাদের পছন্দ করতে চায়। ঠিক। তুমি করো এই বশীকরণের কাজগুলো? এটাকে যদি স্পিরিচুয়াল অ্যাঙ্গেলে দেখা হয়, হুম। ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মজ্ঞান ওই দিক থেকে দেখা হয়, তো এটা হচ্ছে এক ধরনের পাপ। কারণ আমরা ক্রিয়েট হয়েছি ভগবানের দ্বারা। তো ভগবান আমাদের ক্রিয়েট করেছে কেন? আমাদের দিয়েছে হচ্ছে ফ্রি উইল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সবাই নিজেদের ফ্রি উইল নিয়ে এসেছি পৃথিবীতে। হুম। এবং ভগবান নিজেও হস্তক্ষেপ করেন না অনেক ক্ষেত্রে, কি কোনো ক্ষেত্রেই নয়। নিজে হস্তক্ষেপ করে না, গাইড করে দিতে পারে, শিখিয়ে যেতে পারে, ব্লেসিংস দিতে পারে, আশীর্বাদ যে তোমার এটা ভালো হোক, কিন্তু নিজে কখনো হস্তক্ষেপ করে না কোনো কিছুতে। ঠিক আছে, না হলে তো ভগবান নাবদ নিচে সব কিছু ইনস্ট্যান্ট এরকম তুড়ি মেরে মেরে ঠিক করে দিত, তাই না? সেটা কি হয়? হুম। সেটা হয় না। আমাদের পুজো করতে হয়, পাঠ করতে হয়, মন্ত্র পড়তে হয়, হুম। যোগ যে যে যা প্র্যাকটিস করে স্পিরিচুয়াল প্র্যাকটিস আমাদের করতে হয়, নিজেদের করে শক্তিটা অর্জন করতে হয়, সেই শক্তি দ্বারা হয় সব কিছু। ভগবান নিজে এসে একটা আঙ্গুলও নাড়াবে না তোমার জন্যে, যতক্ষণ না তুমি নিজে কিছু করছো। ঠিক আছে? তো এটাই হচ্ছে রিজন। তো এটাই। তো আমি তো ব্ল্যাক ম্যাজিক কাটাইও। হুম। ঠিক আছে, শুধু বশীকরণ নয়, বশীকরণ অনেক কাটিয়েছি, কিন্তু বশীকরণও তো ব্ল্যাক ম্যাজিকের মধ্যেই পড়ে। একদমই। তো এটা ঠিক বশীকরণ বলতে পারো, কিন্তু এটা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা বশীকরণ। মানে বশীকরণটাই এখানে এই ক্ষেত্রে এই ঘটনার মধ্যে করা হয়েছিল, হ্যাঁ, যে ভিকটিম ছিল ক্ষতি করার জন্য, মানে তাকে অ্যাট্রাক্ট করার জন্য নয়, বা তাকে নিজের দিকে মানে মোহিত করে দেওয়ার জন্য নয়। এখানে বশীকরণটা এইভাবে কাজ করেছিল যাতে তার ক্ষতি হয়, মাইন্ড ইনফ্লুয়েন্স হয়ে যাতে সে নিজের নিজের ক্ষতি করে। তো ঘটনাটা যদি স্টার্ট করি, তো একটি স্কুল টিচার, আমাদের এই কলকাতার এই ঘটনা। ঠিক আছে, স্কুল টিচার ছিল ওই মহিলা, এবং সে খুব জপ তপ করতেন। ঠিক আছে, অনেক বছর আগেকারই ঘটনা বলছি। তখন আমার সাথে এই ধরনের কেসেস মানে হেল্প করতো একজন, সে ফরেনার ছিল একজন। ঠিক আছে, দুজনে একসাথেই বলতে পারো কাজ করতাম। তো ওনার সাথে প্রথমে আলাপ হয়, গল্প গুজব হয়। আমার পার্টনারের সাথে ওনাকে মিট করাই, অনেক গল্প গুজব হয়, স্পিরিচুয়াল সম্বন্ধে অনেক আলোচনা হয়। তো ডিসকাশন করতে করতেই আমরা বলি যে তোমার ভাইটা একটু চেক করি আমরা, আমাদের নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে তোমার ওরা থেকে। হুম। তো আমরা দুজনে মিলে চেক করি, চেক করে দেখি ওনার উপরে ওনার একটা রিলেশনশিপ ব্রেক ছিল। ঠিক আছে, ব্রেক ছিল, নষ্ট হয়ে গেছিল। তো সেকেন্ড কোনো অপশন আসছিল না আমার লাইফে আর কি। তো আমরা চেক করে দেখি ওনারই কোনো ক্লোজ কেউ খুব শক্তিশালী কিছু করেছিল ওনার বাড়িটার উপরে, ফ্যামিলির উপরে, হিংসার বশবর্তী হয়। তো এতে ছিল 4-5টা স্পিরিটস, ছেলে মেয়ে মিলিয়ে সব রকম। আর এতটা স্ট্রং ছিল যে আমরা চেকিংয়ের সময় ভারী মানে প্রচণ্ড নেগেটিভিটি ফিল করছিলাম আমরা নিজেই। মানে আমাদের অরা পুরো কাঁপিয়ে দিচ্ছিল, এতটা নেগেটিভিটি। আর বহু বছর ধরে করা ছিল আমাদের লাইফে এটা। এবারে বলি যে ঠিক আছে, তোমাদেরকে হেল্প করে দিচ্ছে, এটা রিমুভ করবো, প্লাস প্রোটেকশনও দিতে হবে।
এবারে বলি, এখানে হচ্ছে একটা সাংঘাতিক ঘটনা ঘটে করবার সময়। যখন এটা আমরা কাটাচ্ছি, তখন রিমুভ করতে করতে যে মেল স্পিরিটটা ছিল, ঠিক আছে, সে জানতে পারে যে তাকে সরানো হচ্ছে, কেউ সরাচ্ছে তাকে। এবার আমি সরাচ্ছি ওটাকে, ঠিক আছে, এবং আমার যে পার্টনার সে চেক করছে। এইভাবে কাজ করতাম। হঠাৎ দেখছি আমরা করতে করতে মেল স্পিরিটটা নেই ওর বাড়িতে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না মানে সরে গেছে, সরে গেছে, নেই ওখানে। তা জিজ্ঞেস করলাম, "ও কি সরে গেছে?" ও বললো, "আমিও দেখতে পাচ্ছি না, নেই, ভ্যানিশ।" তো তারপর ওখান দিয়ে আমার রিপ্লাই এলো, মানে আমার পার্টনারটি রিপ্লাই দিল, "ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে আছে।" তখন আমি, কি? তারপরে ক্যান্ডেল জ্বালিয়ে এবং ক্যাম্পার যেটা হয়, আমরা কর্পূর বলি, হুম 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 ওটাকে জ্বালিয়ে পুরো রুম ক্লেন্সিং করা হয়। করে জিনিসটাকে বার করে, ঠিক আছে, সিলিং করে পুরো আরও স্ট্রংলি সিলিং করে তারপরে আবার রিসেন্ট করা হয়। রিসেন্ট করার পরে ওখান দিয়ে মানে ওদের বাড়ির থেকে জিনিসটাকে কাটানো হয় তারপরে। এবং তারপর ওই ক্রিয়া চলাকালীন, ওটা একদিনে হয়নি, ওটা লেগেছে 4 দিন হুম। করতে। তখন তো বিগিনার স্টেজ ছিল, জাস্ট এইগুলো প্র্যাকটিস করছি, শুরু করেছি করা। তো 4টে রাত, ঠিক আছে, মাথার পেছনে এসে দাঁড়িয়ে থাকতো জিনিসটা। তুমি দেখতে পেতে না বুঝতে পারতাম। কেউ দাঁড়িয়ে আছে? আর আমার পার্টনারটাকে জিজ্ঞেস করতাম, কি কিছু এসে দাঁড়িয়ে আছে? ও বলতো, ওই মেল স্পিরিটটাই এসে দাঁড়িয়ে আছে। তো স্টার্টিং ফেজে এই ধরনের প্রচুর এক্সপিরিয়েন্স হয়, ঠিক আছে। পরে এগুলো করতে করতে একটা এক্সপিরিয়েন্স বলো বা এক্সপার্টাইজ বলো চলে আসে। হুম। আর দাদা, অনেকে আছে, আমি তোমার কাছ দিয়ে শুনেছি, পিএলআরও তুমি করো যখন, অনেক সময় অনেকের না ঢুকতে পারে না, একটা জায়গায় কি ব্লকেজ হয়ে রাইট, যায়। ঠিক। তো সেটার কারণও কি কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক? আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, হুম, যে সে ট্রান্সে যেতেই পারছে না, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমাম। এটার কারণ একটা হতে পারে কার্মাদোষ। হুম ওটা থাকলে সে তার ক্রিটিক্যাল মাইন্ড এতভাবে ব্লকেজ ক্রিয়েট করে যে সে ভেতরে ডেপতে যেতেই পারে না। আরেকটা হয় ব্ল্যাক ম্যাজিক, আরেকটা হচ্ছে পিতৃদোষ এবং বাস্তুদোষও কখনো কখনো আটকায়। সেই মানুষটাকে ট্রান্সে যেতে দেয় না, আটকে দেয়। তার ওটাতে কি হয়, সাবকনসিয়াস মাইন্ডে আমার কমেন্ট পৌঁছবে, হুম সাজেশন পৌঁছবে, তবে তো সে ট্রান্সে যাবে এবং হুম তবে হুম তো হুম সে হুম হুম। ভিশন আসবে, দেখতে শুরু করবে। তো ওই সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ডের মাঝখানে একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে যায়, সে তখন ঢুকতেই পারে না। হুম বারবার রিপিট করা সত্ত্বেও সে ঢুকতে পারে না। তাকে আগে সেই ব্লকেজ কাটাতে হবে, তারপর সে পারবে, যে ধরনেরই তার এই মানে ব্লকেজটা রয়েছে। বুঝতে পেরেছি। দাদা, তাহলে আমাদের আমরা একেবারেই শেষের দিকে বলতে গেলে, তো পিএলআর নিয়ে যদি একটা লাস্ট ঘটনা দিয়ে আজকে আমাদের পডকাস্ট যদি শেষ করা যায়। অবশ্যই। তো একজন এসেছিলেন আমার কাছে পিএলআর করাতে। আহ, তার আইডেন্টিফিকেশন আমি সিক্রেটই রাখছি। হুম ওনার প্রবলেমটা ছিল হচ্ছে, ওনার হাজব্যান্ড খুব অল্প বয়সে মারা যান। তো উনি পিএলআর এই জন্য করাতে এসেছিলেন রিজনটা জানার জন্য, যে কেন তাদের এত অল্প বয়সে এবং আনটাইমলি বিচ্ছেদটা হলো, ঠিক আছে। তো ওনাকে ইজিলি ট্রান্সে নিয়ে যাওয়া গেছিল। 5-6 মিনিটের মধ্যে সে ট্রান্সে যায় এবং হিপনোসিসের মাধ্যমে সে পাস্ট লাইফে গমন করেন। তো তাকে আস্তে আস্তে তারপর ট্রাভেল করাচ্ছি আমি, দেখাচ্ছি সব কিছু। এবং ওনার হাজব্যান্ড একটা রোগে মারা গেছিলেন, ঠিক আছে। আর যখন ওনার জাস্ট রিসেন্ট পাস্ট লাইফটায় আমি নিয়ে গেলাম ওনাকে, উনি দেখলেন ওনার হাজব্যান্ডের সাথে ওনার রিলেশন খুব একটা ভালো বলবো না, খারাপও বলবো না, নর্মাল ছিল, ঠিক আছে। কিন্তু ওনার ওয়াইফের হয়েছিল একটা রোগ, ঠিক আছে, এবং খুব অল্প বয়সে হয়। এবং তখনও সেই লাইফ টাইমেও ওনাদের কোনো বেবি ছিল না, এ লাইফেও ছিল না, ঠিক আছে। এবং সেই জন্মটা ছিল ওনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। ওকে। সেই যে ওনার ওয়াইফের আনটাইমলি ডেথ হয়েছিল ওই লাইফ টাইমে, সেই যে কষ্টটা উনি পেয়েছিলেন, ওনার হাজব্যান্ড, সেটারই পুনরাবৃত্তি মানে ইম্প্যাক্ট এই লাইফে এইভাবে ওনাকে পেতে হলো সাফারিংটা, ঠিক আছে। এটা ছিল কার্মিক কারণ। আর এনার্জেটিক্যাল কারণ যেটা ছিল, ওনাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক ছিল।
এটা ব্ল্যাক ম্যাজিকটা বলতে পারো একটা মাধ্যম হয়ে এসেছিল ওনাদের লাইফে, যে মাধ্যমটার কারণে ওনার হাজব্যান্ডের আজকে আনটাইমলি ডেথটা হয়, মানে মারা যান। এই তারপর আরেকটা লাইফ নিয়ে গেছিলাম, সেটা ছিল একটু ফরেন কান্ট্রির মধ্যে। সেখানে উনি দেখলেন যে সেম হচ্ছে, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, এবং দুজনের মধ্যে সেই আনটাইমলি বিচ্ছেদ হয় সেই লাইফ টাইমেও। মানে এটা একটা রিপিটেটিভ প্যাটার্ন হয়ে গেছিল আমাদের লাইফ। তো পিএলআরের ক্ষেত্রে এইটা করে কি করা হলো, এই যে একটা রিপিটেশন প্যাটার্ন তৈরি হয়ে গেছে, বারবার আসছে বিচ্ছেদ হচ্ছে, বারবার আসছে বিচ্ছেদ হচ্ছে, হিলিং করে পিএলআরের মাধ্যমে আমি হিলিং করি, কার্মা হিলিং। ঠিক আছে, যে মানে যাতে কিনা কার্মাটা রিপিট না হয়, প্যাটার্নটা ওইখানেই স্টপ হয়ে যায় এবং আর না রিপিট হয়, এবং স্মুথলি যাতে লাইফটা চলে। তো সেটা করে ওই প্যাটার্নটাকে ব্রেক করে দিই। ঠিক আছে, এবার নেক্সট লাইফে ওনারা আবার আসবে, কিন্তু ওনাদের এই আনটাইমলি বিচ্ছেদটা হবে না, নর্মাল লাইফ লিড করবে। বাহ। এটাই পিএলআর দিয়ে করা হয়। মেনলি পিএলআর এর পারপাস হচ্ছে এটাই, তুমি কর্মটাকে ঠিক করো, হুম করে যাতে আর না সেকেন্ড টাইম হুম, এটা রিপিট হয়, ঠিক। সেই ব্যবস্থাটা করো। শুধু দেখে ঘুরে চলে আসলাম, ওতে কোনো লাভ নেই, ওটা জাস্ট এন্টারটেনমেন্ট হবে, আর আমার কিছু মনে না। হয় তুমি যখন করো দাদা, তুমি তার মধ্যে সেই ব্লকেজগুলোও দেখো, হ্যাঁ, বা বাদ বাকি সেই জিনিসটাও ঠিক করে দাও, যাতে তার এর পরের লাইফটা যেন সরি এর পরের লাইফটা যেন তার এই প্রবলেমগুলো না হয়। না আর ব্যাক করে আসে, ওইখানেই যেন হুম। স্টপ হয়ে যায়। মানে এখানে তো অনেকেই এসছে পিএলআর করতে বা পিএলআর করান, কিন্তু আমি এই জিনিসটা আমি সবার মুখে শুনি, তারা দেখায়, কারণ তাদের ভেতরে এটা অনেক রকমের প্রশ্ন তারা লিখে নিয়ে আসে, যারা রাইট। এখানে এসে বলে যে আমরা এরকম লিখে নিয়েছি 20খানা প্রশ্ন, 10খানা প্রশ্ন, এবং তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো তো হুম। তুমি করো বা তিনি করেন। তার থেকে বড় কথা, তারা অনেক এরকম আমি শুনেছি যে যেগুলো তারা মনে ভেবেছিল, ধরো 4-5টা প্রশ্ন তারা নিজেরাই উত্তর বলে দিচ্ছে। হ্যাঁ, এবং সেটা তারা দেখতে পায় বলে হুম অবশ্যই। হুম 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 এখানে আরো কিছু জানা যায় যে পিএলআর এর ক্ষেত্রে শুধু পাস্ট লাইফ জানা যায় এটা নয়, তাকে যদি আরো আমি ডেপথে নিয়ে যাই, আরো যদি হুম ব্যাকে নিয়ে যাই, হুম টাইমের হুম আরো পেছনের দিকে নিয়ে যেতে হুম থাকি, হুম হুম একেবারে তারা নিজেদের সোর্সও জানতে সম্ভব, মানে জানা সম্ভব, তারা কোথা থেকে এসছে, কে তাদের ক্রিয়েটার। ঠিক আছে, এবং তাদের লাইফ পারপাসটা কি। লাইফ পারপাস যদি কেউ জেনে যায়, সে সেইভাবে মোটিভেটেড থাকবে, সেইভাবে সে তার লাইফ লিড করবে। হুম, ঠিকই। আর দাদা তুমি এইগুলো যদি ধরো না, অনেক দেখো পিএলআর কতটা খরচা সাপেক্ষ, এটা সবাই জানে এবং সবাই যারা করেছে। এটাকে যদি ধরো না কেউ নিজে থেকে ঠিক করতে চায়, যদি মেডিটেশন করতে চায়, আগের পডকাস্টে আমি মেডিটেশন নিয়ে কথা বলেছি, ঠিক। তুমি যদি মেডিটেশন ক্লাসেস নাও, সেটার ব্যাপারে যদি ছোট্ট করে একটু বলে দাও লোককে, যে তুমি কিভাবে করাও বা কি। মেডিটেশনের মাধ্যমেও নিজেদের পাস্ট লাইফ কর্ম ঠিক করা সম্ভব। ঠিক আছে, তার জন্য পিএলআর করতে লাগে না। হুম ওটা গাইডেড মেডিটেশনটা আমরা করাই, যেটা মেন্টর থাকে, মেন্টর গাইড করবে, আর গাইডেন্স ফলো করলেই সে ধীরে 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 নিজের একদম ইনার ডেপথ, ইনার ডাইমেনশনগুলোকে এক্সপ্লোর করতে শুরু করে। চাকরা ক্লেন্সিং থেকে শুরু হুম করে পাস্ট লাইফ কার্মা হিলিং। কোনো ক্রনিক রোগ আছে হুম সাপোজ, ঠিক আছে, অনেক বছর ধরে ঠিক হচ্ছে না, তো সেগুলো কি হয়, কোনো নেগেটিভ কার্মার কারণে এগুলো হয়, ঠিক হতে চায় না, রিপিটেটিভ একটা প্যাটার্ন তৈরি হয়ে রয়েছে, সেটাকে ব্রেক করতে পারে এই গাইডেড মেডিটেশন বা পিএলআরও পারে, হুম গাইডেড মেডিটেশন দ্বারাও হয়। ঠিক আছে, তো এবং শুধু সেটাই নয়, আমাদের যেটা আগেও বলেছিলাম, এখনো বলছি, যে আমাদের মেইন পারপাস থাকে মেডিটেশনের, এটা হচ্ছে লাইফ অ্যান্ড ডেথের সাইকেল থেকে যাতে বেরিয়ে আসা যায়, এই সাইকেলটার থেকে যাতে বেরিয়ে আসতে পারে মানুষ। তো এই মেডিটেশনের ফলে ধরো না, আমি রাস্তাঘাটে যে বেরোই বা রাস্তাঘাটে ঘুরি, অনেক মানুষের সাথে ব্যবহার আমরা পাই, সেই সময় কি আমাদের শরীরটা কুল রাখে এই মেডিটেশনটা, না দাদা? তোমার কি মনে হয়? রাস্তাঘাটে বলতে পারো যে একটা চট করে প্রোটেকশন কেউ দেয়। বাজে ব্যবহার করলো, হুম বা আজে বাজে কথা বলে দিল চট করে, আর এমন হুম বললো সেটা তোমার হাতে ঘা দেওয়ার মতো, যেটাকে হুম বলে। মেডিটেশন করলে না, কন্টিনিউ ধরো অনেকদিন ধরে মেডিটেশন করছে কেউ, অতটা না টাচ করবে না, অতটা এফেক্ট করবে না। সেটা কি হবে, যে জিনিসটা করলো তোমার হুম সাথে, হুম পুরো কার্মাটা তার উপর রিভার্স যাবে, তো খারাপটা ফিল করবে আলটিমেটলি সে, তুমি নয়। হুম এবং সেটা হয়তো ইনস্ট্যান্টলি ফিল করলো না, কিছুদিন পরে বা কিছু সময় পরে তার সাথে সেই খারাপ ফিলিংসটা আসবেই আসবে, সে তখন নিজে না রেস্টলেস হয়ে যাবে, ঠিক শান্ত থাকবে না সে। ঠিক ঠিক। এটা গৌতম বুদ্ধের একটা কথা আছে, হুম গৌতম বুদ্ধের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল।
ঠিক আছে, তাকে একটি লোক এরকম কটু কথা বলতে এসেছিল এবং যা তা বলছিল তাকে। গৌতম বুদ্ধ হেঁটে যাচ্ছেন, দাঁড় করিয়ে যা তা গালাগাল দিচ্ছে, এ বলছে সে বলছে। তো গৌতম বুদ্ধ সাইলেন্টলি দাঁড়িয়েছিল, কোনো রিয়াকশন দেয়নি। এবার লোকটা তারপর লাস্টে এক্সস্ট হয়ে গেছে, যে আমি আপনাকে এতক্ষণ ধরে এত বাজে কথা বলছি, আপনার কোনো রিয়াকশন হচ্ছে না, আপনি কি শুনতে পাচ্ছেন না নাকি কি বুঝতে পারছেন না আমার কথা? বলছে, আমি, তুমি আমাকে বলছো ঠিক কথা, কিন্তু ওগুলোকে আমি নিচ্ছি না। যদি ওগুলোকে আমি অ্যাকসেপ্ট না করি, সেটা তোমাকেই সাফারিং করাবে। তখন লোকটা বুঝতে পারে নিজের ভুলটা। তখন ভাবছে তো হ্যাঁ ঠিক, ওগুলো তো মানে ওনার উপর রিয়াকশনটা হচ্ছে না, মানে কি না। তার এক্সপেকটেশন তো ফুলফিল হচ্ছে না, ঠিক আছে, হুম। তো নিজেই তো ভুগছে, সেটা কষ্টটা পাচ্ছে, তার তো কিছু হলো না। ঠিক, ঠিক। বা আজকের পডকাস্টটা অন্যরকম শুরু হয়েছিল, একটা এনার্জেটিক অন্যরকম একটা আপ্সারা, কর্ণপিশাচিনী, পরকীয়া, আর শেষ হচ্ছে একটা অদ্ভুত একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে মেডিটেশন। আমি চাইবো পার্সোনালি যে আপনারা নাম্বার আছে যেটাতে, সেটাতে কল করুন এবং কল করে কথা বলুন দাদার সাথে। ক্লাসেস তো স্টার্ট আছে, যখন তখন অ্যাড হওয়া যায়, কিন্তু সময় লাগবে দাদা। হুট করে যদি কয়েক মাসের মধ্যে, এক মাসের মধ্যে আমরা সব কিছু ঠিক দেখতে পেয়ে যাবো ঠিক ঠিক বা ঠিক। ফিল পাবো, এটা হবে না। ডিপেন্ড করে না, পার্সন টু ডিপেন্ড করে, পার্সন ডিপেন্ড করে। হ্যাঁ। তার থেকেও বড় কথা হচ্ছে তোমাকে একটু সময় দিতে হবে। গৌতম বুদ্ধ কিন্তু একদিনে গৌতম বুদ্ধ হয়নি, না, কয়েক বছর সাধনা করার পর একটা রাজার ছেলে এরকম একটা পর্যায়ে গেছে। যাই হোক, আমরা আর মহাবীর যান যিনি ছিলেন, তার 12 বছর লেগে গেছে। 12 বছর লেগে, তানসেন নিজের জায়গা তৈরি করে 10 বছর লেগে গেছিল। ঠিক। 10 বছর কেউ আজকাল মিউজিকও করেও না, সেটাতে বোঝাই যায় গান টান শুনে। যাই হোক, অপমান করছি না, হুম। জাস্ট মেডিটেশনের ব্যাপারটা আমি রাখতে চাইছি। আর দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও শুভজিৎ রায়, আর ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।